একটা স্টাডি অনুযায়ী মিউচুয়াল ফান্ডে যদি আপনি 1 বছরের জন্য এসআইপি করেন তাহলে আপনার নেগেটিভ রিটার্নস পাওয়ার প্রবাবিলিটি হলো 21.6%। আর এসআইপি ডিউরেশন আপনার যত বছরের পর বছর বাড়তে থাকবে তত আপনার নেগেটিভ রিটার্নস পাওয়ার প্রবাবিলিটিটা কমতে থাকবে। আর 9 বছরের জন্য যদি আপনি এসআইপি করেন তাহলে আপনার নেগেটিভ রিটার্নস পাওয়ার প্রবাবিলিটি হলো 0। আর চারিদিকে আপনি শুনতেও পাচ্ছেন যে মিউচুয়াল ফান্ড চাইয়ে মিউচুয়াল ফান্ড চাইয়ে, কিন্তু মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করার আগে আপনার জানা উচিত মিউচুয়াল ফান্ড কী, এটা কাজ কিভাবে করে, তার অ্যাডভান্টেজেস কী, ডিসঅ্যাডভান্টেজেস কী, এবং একটা মিউচুয়াল ফান্ড সিলেক্ট করতে হলে আপনাকে কোন কোন ফ্যাক্টরসের উপর নজর রাখা উচিত। চলুন জেনে নিই। মিউচুয়াল ফান্ড অনেক টাইপের হয়, তারা কোন কোন অ্যাসেট ক্লাসে ইনভেস্ট করছে তার উপর বেস করে, যেমন গোল্ড মিউচুয়াল ফান্ড, রিয়েল এস্টেট মিউচুয়াল ফান্ড, ডেট বা ইকুইটি মিউচুয়াল ফান্ড। আমরা জেনারেলি ইকুইটি মিউচুয়াল ফান্ডের ব্যাপারে কথা বলে থাকি, যারা ইকুইটিতে মানে কোম্পানির স্টকসে ইনভেস্ট করে। এদেরও আবার আলাদা আলাদা ভাগ আছে, যেমন লার্জ ক্যাপ ফান্ড, মিড ক্যাপ ফান্ড, স্মল ক্যাপ ফান্ড। লার্জ ক্যাপ মিউচুয়াল ফান্ড তার ম্যাক্সিমাম টাকাটা লার্জ ক্যাপ মানে দেশের বড় বড় কোম্পানিতে ইনভেস্ট করে, যেখানে রিস্কও কম, রিটার্নসও কম। আর স্মল ক্যাপ ফান্ড ছোট ছোট কোম্পানিতে ইনভেস্ট করে, যেখানে রিস্কও বেশি কিন্তু রিটার্নসও বেশি পাওয়া যায়। এবার এদের মধ্যেও আরও ভাগ আছে, যেমন অ্যাক্টিভ আর প্যাসিভ মিউচুয়াল ফান্ডস। অ্যাক্টিভ মিউচুয়াল ফান্ডে কি হয় না, ফান্ড ম্যানেজার নিজে রিসার্চ করে কিছু স্টকস পিক করে আর সেগুলোকে কেনে। আর প্যাসিভ মিউচুয়াল ফান্ডে ফান্ড ম্যানেজার একটা ইন্ডেক্স মানে যেমন নিফটি 50 বা সেন্সেক্স এইসব ইন্ডেক্সগুলোকে কপি করে। ইন্ডেক্সে যেসব স্টকস যেরকম ওয়েটেজে আছে সেই রকম ওয়েটেজেই সে স্টকস কেনে। যেমন ধরুন TCS এর স্টক প্রাইস যদি বাড়ে তাহলে নিফটি 50-তে তার ওয়েটেজও বাড়লো। এবার একটা নিফটি 50 ইন্ডেক্স ফান্ডের ফান্ড ম্যানেজার তখন কি করবে না, সে TCS এর শেয়ার আরও বেশি কিনে নেবে। এভাবেই একটা প্যাসিভ মিউচুয়াল ফান্ডের ফান্ড ম্যানেজার শুধু ইন্ডেক্সকে কপি করে, তাই তাদের কমিশনটাও কম। কিন্তু একটা অ্যাক্টিভ ফান্ডের ফান্ড ম্যানেজারকে একটা স্টক খুঁজতে রিসার্চ করতে হয়, তাই তাদের কমিশনটাও বেশি হয়। তো আমরা বুঝলাম যে শেয়ার মার্কেটে ইনভেস্ট করার জন্য আপনার কাছে দুটো প্রসেস আছে। এক, আপনি ডাইরেক্টলি স্টকসে ইনভেস্ট করতে পারেন, আর দুই, আপনি ইকুইটি মিউচুয়াল ফান্ডসের থ্রুতেও শেয়ার মার্কেটে ইনভেস্ট করতে পারেন। কিন্তু একটা মিউচুয়াল ফান্ড কাজ কিভাবে করে, ধরুন আপনি রিলায়েন্সের শেয়ার কিনতে চান, আইটিসির শেয়ার কিনতে চান, আর HDFC ব্যাংকের শেয়ার কিনতে চান। এবার এই তিনটে কোম্পানির শেয়ার কিনতে আপনার মিনিমাম 5,000 টাকা লাগবে, কিন্তু আপনার কাছে আছে 500 টাকা। তখন আপনি কীভাবে ইনভেস্ট করবেন? তখন আপনি মিউচুয়াল ফান্ডের থ্রুতে ইনভেস্ট করতে পারেন। মিউচুয়াল ফান্ড কী করে না, আপনার মতো 1000টা মানুষের কাছ থেকে 500 টাকা করে নিল। এবার সেই 5 লাখ টাকা দিয়ে সে অনেকগুলো কোম্পানির শেয়ার কিনবে, 50, 60 বা তারও বেশি হতে পারে। এই যে আপনাদের সবার 5 লাখ টাকা সে ম্যানেজ করছে, এই 5 লাখ টাকাটাকে বলা হয় AUM, অ্যাসেট আন্ডার ম্যানেজমেন্ট। তো 500 টাকা দিয়ে আপনি 50-60টা কোম্পানিতে ইনভেস্ট করলেন, কিন্তু ডাইরেক্টলি কোনো কোম্পানির আপনি কিন্তু শেয়ার হোল্ডার হলেন না। আপনার কাছে কোনো কোম্পানির শেয়ার কিন্তু নেই, তাহলে আপনার কাছে আছে কি? আপনার কাছে আছে মিউচুয়াল ফান্ডের ইউনিট। মিউচুয়াল ফান্ড যখন আপনার কাছ থেকে 500 টাকাটা নেবে তখন সে আপনাকে তার ফান্ডের ইউনিটস দেবে। এই ইউনিটসের একটা প্রাইস থাকে যেটাকে বলা হয় NAV, নেট অ্যাসেট ভ্যালু। তো ধরুন আপনি যখন 500 টাকা ইনভেস্ট করেছিলেন তখন সেই মিউচুয়াল ফান্ডের NAV ছিল 50, তার মানে আপনাকে সেই মিউচুয়াল ফান্ড 500 টাকার বদলে 10টা ইউনিট দিয়েছে। এবার সেই ফান্ড যে এতগুলো কোম্পানিতে ইনভেস্ট করে রেখেছে তার ওভারঅল রিটার্ন যদি 10% হয় তাহলে তার NAV কিন্তু 10%-এ বাড়বে, মানে 55 টাকা হয়ে যাবে। তখন যদি আপনি আপনার ইউনিটসগুলো সেল করতে চান তাহলে আপনি 55 টাকার প্রাইসে 550 টাকা পাবেন। তো আমরা দেখে নিলাম মিউচুয়াল ফান্ডস কি, এটা কাজ কিভাবে করে। এইবার দেখবো অ্যাডভান্টেজেস আর ডিসঅ্যাডভান্টেজেস। তো প্রথমে কথা বলবো অ্যাডভান্টেজেস নিয়ে। মিউচুয়াল ফান্ডের প্রথম অ্যাডভান্টেজ হলো কম টাকায় অনেক ডাইভার্সিফিকেশন। যেমন আপনার 500 টাকা 50-60টা কোম্পানিতে ইনভেস্ট হচ্ছে, তাই যদি সেখানে 1-2 কোম্পানি ডুবেও যায় তাও আপনার রিটার্নসে ম্যাসিভ কোনো ইম্প্যাক্ট করবে না, কারণ বাকি কোম্পানিগুলো তো বেড়ে যাচ্ছে। তাই এই ডাইভার্সিফিকেশনের ফলে আপনার রিস্কটা কমে যাচ্ছে। সেকেন্ড অ্যাডভান্টেজ হলো আপনার টাকা একজন এক্সপার্ট ম্যানেজ করছে। আপনি যদি পার্সোনালি কোনো এক্সপার্টের কাছে যান অ্যাডভাইজারি নিতে তাহলে তার ফিজই হবে 10,000 টাকা, আর আপনি তো ইনভেস্ট করবেন মাত্র 2,000 টাকা। তাই খুবই মিনিমাম একটা ফিজ দিয়ে আপনি একজন এক্সপার্টের এক্সপার্টিস পাচ্ছেন যার কাছে এই ফিল্ডে অনেক বছরের এক্সপিরিয়েন্স আছে। থার্ড অ্যাডভান্টেজ হলো আপনাকে কোনো শেয়ার কেনা বেচা করতে হবে না, আপনি খালি মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করবেন, মিউচুয়াল ফান্ড আপনাকে ইউনিটস দেবে, তারপর আপনার সেই টাকাটা নিয়ে ফান্ড ম্যানেজার আপনার জন্য শেয়ার কেনা বেচা করবে। তাই আপনাকে কোন শেয়ার কিনতে হবে, কোন শেয়ার বিক্রি করতে হবে এই ব্যাপারে কোনো টেনশন নিতে হবে না। ফোর্থ অ্যাডভান্টেজ হলো আপনার একটা ইনভেস্টিংয়ের ডিসিপ্লিন তৈরি হয়ে যাবে। আমরা যখন ম্যানুয়ালি ইনভেস্ট করতে যাই তখন আমাদের মধ্যে ডিসিপ্লিন থাকে না, 1 মাস ইনভেস্ট করলাম, পরের মাসে ইনভেস্ট করলাম না, তারপরের মাসে একটু বেশি খরচা করে ফেললাম, এইভাবে আমাদের ডিসিপ্লিনটা চলে যায়। কিন্তু আমরা যদি একটা মিউচুয়াল ফান্ডে SIP শুরু করে দিই তাহলে আমাদের ব্যাংক থেকে মাসের পর মাস টাকা কাটতে থাকবে, আর এইভাবে আমাদের ইনভেস্টিংয়ের একটা ডিসিপ্লিন মেনটেন থাকবে। এইবার আসি ডিসঅ্যাডভান্টেজেসে। প্রথম ডিসঅ্যাডভান্টেজ হলো ফান্ড ম্যানেজারের কাছে কিন্তু পুরো কন্ট্রোলটা নেই, অনেকটা কন্ট্রোল ইনভেস্টরদের কাছে আছে। মার্কেট যখন পড়তে থাকে তখন ফান্ড ম্যানেজার কি চাইবে? ফান্ড ম্যানেজার চাইবে সস্তায় বেশি বেশি শেয়ার কিনতে, কিন্তু তখন সাধারণ ইনভেস্টররা ভয় পেয়ে মিউচুয়াল ফান্ড থেকে টাকা রিডিম করতে চায়। এবার ফান্ড ম্যানেজারকে তখন বাধ্য হয়ে কম প্রাইসে সেই শেয়ারগুলোকে বিক্রি করে ইনভেস্টরদেরকে তাদের টাকা ফেরত দিতে হয়। এই জন্য ফান্ডের রিটার্নসও কম্প্রোমাইজ হয়। সেকেন্ড ডিসঅ্যাডভান্টেজ হলো মার্কেট যখন ওপরে যায় তখন ফান্ড ম্যানেজার কি চাইবে? ফান্ড ম্যানেজার চাইবে একটু কম কিনতে, একটু ক্যাশ হোল্ড করতে, কিন্তু মিউচুয়াল ফান্ডের কিছু রেগুলেশনস আছে, তারা একটা সার্টেন পার্সেন্টেজের বেশি ক্যাশ হোল্ড করতে পারে
পারবে না। কিন্তু সাধারণ মানুষ যখন বুল রান থাকে তখনই শেয়ার মার্কেটে বেশি ইনভেস্ট করতে চায়। এবার মিউচুয়াল ফান্ডে যখন বেশি টাকা আসবে তখন ফান্ড ম্যানেজারকে বাধ্য হয়ে ওভার ভ্যালু প্রাইসে শেয়ারগুলোকে কিনতে হয়, এই কারণেও তাদের রিটার্নস এফেক্ট হয়। এবার অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ এইসব তো বুঝলাম, কিন্তু মিউচুয়াল ফান্ডের মেইন ইউজ কেসটা কি? মিউচুয়াল ফান্ডের বেস্ট ইউজ আমরা করতে পারি গোল প্ল্যানিং এর জন্য। আমাদের লাইফের কিছু বড় বড় গোলস আছে যার জন্য আমাদের বড় লামসাম অ্যামাউন্টের টাকা চাই। যেমন আপনি হয়তো 20 বছর পর রিটায়ার করবেন, 10 বছর পর হয়তো আপনার বাচ্চা কলেজে যাবে, তার জন্য একটা বড় এডুকেশনাল এক্সপেন্স লাগবে। 5 বছর পর হয়তো আপনি ভাবছেন যে একটা গাড়ি কিনবেন, তার জন্য একটা বড় অ্যামাউন্টের টাকা চাই। তো এই গোলসগুলোর জন্য আমরা আলাদা আলাদা মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করতে পারি। যেমন আপনার রিটায়ারমেন্ট ফান্ড বা বাচ্চার এডুকেশনের জন্য যেই টাকাটা লাগবে সেই টাকাটার উপর কিন্তু আপনি বেশি রিস্ক নিতে পারবেন না। তাই এই রকম গোলগুলোর জন্য আপনি কোনো লার্জ ক্যাপ বা নিফটি 50 ইন্ডেক্স ফান্ডে এসআইপি শুরু করতে পারেন। আবার 5 বছর পর গাড়ি কেনার জন্য আপনার যেই টাকাটা লাগবে সেইটার উপর আপনি একটু রিস্ক নিতে পারেন আর স্মল ক্যাপে বা মিড ক্যাপে ইনভেস্ট করতে পারেন। কারণ 5 বছর পর ফান্ডটা যদি ভালো রিটার্নস নাও দেয়, তাও ম্যাক্সিমাম কী হবে, আপনার গাড়ি কেনাটা হয়তো 1 বছর ডিলে হয়ে যাবে, কিন্তু এতে আপনার লাইফে বড় কোনো ইম্প্যাক্ট পড়বে না। আবার ফান্ডটা যদি আপনার যে এক্সপেক্টেড রিটার্নস ছিল তার থেকে ভালো রিটার্নস দিয়ে দেয়, তখন আপনি যে গাড়িটা কিনছিলেন তার থেকে ভালো গাড়ি কিনে নেবেন। তাই এই রকম গোলগুলোর জন্য আমরা একটু রিস্ক নিয়ে ইনভেস্ট করতে পারি। তো এই ভিডিওতে আমরা জানলাম মিউচুয়াল ফান্ডের পুরো বেসিক্স, কিভাবে কাজ করে, তার অ্যাডভান্টেজেস কী, ডিসঅ্যাডভান্টেজেস কী। পরের ভিডিওতে আমরা জানবো কিভাবে আপনি একটা মিউচুয়াল ফান্ড সিলেক্ট করবেন, কোন কোন ফ্যাক্টরসের দিকে আপনাকে নজর রাখতে হবে একটা মিউচুয়াল ফান্ড সিলেক্ট করার সময়। আমরা যে পাস্ট রিটার্নস দেখে একটা মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করি সেটা কি ঠিক, জানবো পরের ভিডিওতে। এই ভিডিওটা এই পর্যন্তই। কোনো কোয়েশ্চেন থাকলে কমেন্টসে জানান। দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।